শীতে তাপ নিয়ন্ত্রিত হিমশীতল কক্ষ। মখমলের বিছানায় এক টুকরো গোলাপের পাপড়ির নাই পড়ে আছে মাহি। ঘন কারুকার্যের কাঠের খাট, যার চার কোণাতে স্ট্যান্ডে চলছে পাতলা ফিনফিনে পর্দা। ঘরের একমাত্র বিশালাকার জানালা, যার পরিধি পুরো একটা দেওয়াল জুড়ে। সেখান থেকে চাঁদের মিষ্টি আলো এসে আশ্রে পড়ছে পুরো রুমে। পুরো কক্ষে লাইটারের আলো না থাকলেও সম্পূর্ণ কক্ষ জুড়ে ছেয়ে আছে চাঁদের উপস্থিতি। বিছানায় পড়ে থাকা মাহির এতক্ষণে জ্ঞান ফিরল বোধ হয়। সে পিটপিট করে চোখ দুটো মেলাতে রাখলো। সারাদিন না খেয়ে থাকায় শরীরটা আর সায় দিচ্ছে না। সর্বাঙ্গ জুড়ে তীব্র ব্যথা, মাথা ভর্তি বোধা যন্ত্রণার কবলে পরে চোখ মুখ কুঁচকে যাচ্ছে মেয়ের। তবুও সে কোনো মতে নিজের চোখ দুটো খুলল। ঝাপসা দৃষ্টিতে সম্মুখে হঠাৎ এক অপরিচিত বয়স্ক মুখ দেখে লাফিয়ে উঠল ভয়ে। গলা ফাটিয়ে চিৎকার দিতে যাবে অমনি প্রৌঢ়া এসে মুখ চেপে ধরল মাহির। মাহি বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল কেমন। এদিকে প্রৌঢ়া তার ফিসফিসা নিয়ে বলল, ভয় নেই, আমি ইরা, তোমার মেইটেন। ভয়ের তো মাহি কি বুঝলো কে জানে। সে কেবল চুপ করে শুনল কথাটা। প্রৌঢ়া মাহিকে স্থির হতে দেখে আলতো করে নিজের হাত সরালেন মাহির মুখের উপর থেকে। চাঁদের অল্প আলোয় প্রৌঢ়ার মাথা ভর্তি হলুদ চুলগুলো কেমন চিকচিক করছে দেখো। বৃদ্ধ হলেও সৌন্দর্যে যেন কোনো কমতি নেই তার। মাহি মুগ্ধ চোখে তাকিয়ে রইল মানুষটার দিকে। প্রৌঢ়ার চোখে মুখে স্পষ্ট রাগ। তিনি খানিকক্ষণ মৌন থেকে হঠাৎ মায়ের এক হাত ঝাঁকিয়ে উঠলেন ভীষণ রাগে। মাই হকচকিত কণ্ঠে ব্যথাতুর শব্দ তুলে সামান্য এইদিকে প্রৌঢ়ার দিকে দাঁত খিচে বললে, কেন এলে এখানে? কি এমন অসহায় ছিল তোমার, যার দরুন যে এখানে এসে উঠলে? এর যে কয়েক গুণ ভালো হতো তুমি নিজেই মরে যেতে। বৃদ্ধার এই রহস্যময় কথায় হতবাক মাহি এক মুহূর্তের জন্য নিজের সকল কথা ভুলে গিয়ে সন্দেহকুল কণ্ঠে জিজ্ঞেস করল, কি বলছেন আপনি? জেলখানা মানে? প্রৌঢ়া ফোঁস করে নিঃশ্বাস ফেলল মেয়েটার এহেন অবোধ ভাব স্রোতে। তিনি রহস্যই মায়ের হাত ছেড়ে দিলেন আর মনে চোটের কোণে ব্যথাতুর হাসি টেনে মোটা হয়ে আসা কণ্ঠে আওড়াতে লাগলেন, জেলখানাই তো, যেখানে আমরা সবাই কয়েদি। হয়তো মৃত্যুর আগে এখান থেকে বেরোনোর পথ নেই আমাদের। সেক্ষেত্রে এটা জেলখানা নয় তো কি? অবোধ মাহি প্রতিক্রিয়া জানাতে ভুলে গেল এবার। কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে অজানা ভয়ে। প্রৌঢ়া তাকে আরেকটা বিস্ময়ে বোধ করে দিয়ে বললেন, তুমি নিশ্চয় মনস্টারের শত্রুপক্ষের কেউ? মাহি আশ্চর্য বনে গেল এবার। উনি কি করে জানলেন তার বিষয়ে? এদিকে মাহিকে অমন চমকাতে দেখে আহত হাসলেন ইরা। বিছানা ছেড়ে উঠতে উঠতে বললেন, হয়তো ভাবছো আমি কিভাবে জানলাম, তাই না? আসলে এই জেলখানাতে কেবল মনস্টারের শত্রুপক্ষের দুর্বলতাগুলোই আসে, কারণ এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। হোয়াট এভার, শোনো মেয়ে। একটু থামলেন ইরা। কিছু একটা ভেবে পেট জানালো। প্রস্তুত হও, সে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কে আসবে? মাহির পাল্টা প্রশ্নে থমকালেন ইরা। কপালে গুটি কয়েক ভাঁজ ফেলে শুধালেন, কে আবার? মনস্টার? হকচকাই মাহি ততক্ষণে নড়ে চড়ে উঠে বসলো বিছানায়। গা থেকে ব্ল্যাঙ্কেট সরে যাওয়ায় আচমকা নিজের দিকে চোখ পড়তেই বিস্ময় চোখ দুটো গোলগাল হয়ে গেল তার। এ কি, তার গায়ে এসব খোলামেলা পোশাক কেন? মাহি তাৎক্ষণিক ভয়ে অস্বস্তিতে ব্ল্যাঙ্কেটটা টানতে লাগলো নিজ গায়ে। নিজের অর্ধ উন্মুক্ত দেহখানা ডাকতে ডাকতে ইতস্তত সুরে বলল, আমার কাপড় কোথায়? এগুলো এগুলো কে পরালো আমায়? আমি পরিয়েছি। কেন? কারণ আজ রাতটা তোমার জন্য দীর্ঘ হতে চলেছে। মনস্টার আসবে তোমার কাছে, তার হিংস্র পৈশাচিক রূপ দেখাতে। ইহেন কথায় নিঃশ্বাস আটকে গেল মাহি। দু চোখের কার্নিশ ভরে উঠল মুহূর্তেই। বদনে বয়ে গেল মৃদু ঝঙ্কার। ইরা স্পষ্ট দেখতে পেল। একবার চাইলো মেয়েটাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে, তবে পরক্ষণেই ভাবলো, কি দরকার? সান্ত্বনা দিলেই কি আর রাক্ষসটা ছেড়ে দেবে তাকে? ইরা নিজেকে শক্ত রাখলো কোনো মতে। চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে হঠাৎ থামলো। কেন যেন আচমকা পেছনে না তাকিয়ে বলল, পারলে মরে যাও, তবু ওই মনস্টারের হাতে পড়তে যেও না। ও কিন্তু চোখের পলকে জাহান্নাম দেখিয়ে আনবে। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না ইরা। তৎক্ষণাৎ চলে গেল দ্রুত কদমে। এদিকে বিচলিত মাহি নিজেকে নিয়ে বড়টা চিন্তায় পড়লো যেন। এবার কি করে বাঁচবে সে? কি করে নিজেকে বাঁচাবে ওই রাক্ষসের হাত থেকে? অস্থির মায়ের ওর ব্র্যান্ডের নাই এদিক ওদিকে মাথা ঘোরায়, খুঁজতে থাকে বাজার শেষ সম্বলযোগ্য। এর মধ্যে হঠাৎ তার নজর আটকায় বিছানার চাদরের স্ট্যান্ডগুলোর দিকে, যার উচ্চতায় বেশ উঁচু। স্ট্যান্ডের গায়ে চলছে সাবেত রং পর্দা। মাহি মুহূর্তে কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল সেদিকে। তার অবচেতন মস্তিষ্ক বারবার বলছে, তুমি যেটা ভাবছো তো একেবারে ভুল, অন্যায়। কিন্তু অবোধ মনটা বলছে তার অন্য কথা। তারা যদি কথা বলতে জানতো তাহলে হয়তো বলতো। মরে যা মাহি, একটা শয়তানের হাতে নিজেকে এত সহজে বিলিয়ে দিস না। মস্তিষ্ক এবং মনে দোটানায় আটকা পড়েছে মাহি। সঠিক সিদ্ধান্ত এখনো উপনীত হতে পারেনি মেয়েটা। একবার ইচ্ছে করছে মস্তিষ্কের কথা শুনতে, আরেকবার ইচ্ছে করছে মনে। মাহি তাৎক্ষণিক নিজের মাথাটা চেপে ধরে দু হাতে কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলে, সম্ভব না, ওই শয়তানের কাছে নিজেকে বিলিয়ে দেওয়া সম্ভব না। আমি থাকবো না, আমি আমি মরে যাব। হ্যাঁ, আমি তাই করব।
অবশেষে মস্তিষ্ক পরাজিত হলো মনের জয়ের কাছে। সপ্তদশী টলমল শরীরে তাৎক্ষণিক উঠে দাঁড়ায় মখমলের বিছানায়। পরনে শরীরে সর্বশক্তি দিয়ে স্ট্যান্ড ঝরানো পর্দাটা একটানা ছিঁড়ে এনে একাংশ গোটটা বেঁধে স্ট্যান্ডের আগায়। এরপর আরেকাংশ গোলাকার কাঠ বেঁধে হু হু করে কাঁদতে কাঁদতে বলে, আই এম সরি আপু, আমি নিজের গায়ে কোনো কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে পারবো না। ঠিক আছে মাহি দু হাতে ধরে রাখা গোলাকার কাপড়ে গাঁটটা দেখিয়ে যাচ্ছে অবিনাশ চোখে। আর একটু পরে সবটা শেষ হয়ে যাবে। মাহির চোখ দুটো বন্ধ হবে চিরদিনের জন্য। মাহি ধীরে ধীরে কাপড়ে গোলাকার কেটে মাথা ঢুকাচ্ছে, ঠিক তখনই কর্ণ করে ভেসে এলো কারো নির্লিপ্ত কণ্ঠ, কাপড়টা আরেকটু উঁচু করে বাঁধ, আর গলায় আরো দুটো গিট দে, না হলে ঝোলার সময় পড়ে যাবি। মানুষ ছোট হলেও তোর ওজন কিন্তু কম না। হতবাক মাহি তক্ষুনি ঘাড় ঘুরিয়ে বাঁকিয়ে তাকায় দরজার দিকে, যেতে ভাবলেশীন ভঙ্গিতে বেল্ট পরা প্যান্টের পকেটে দুহাত গুছে দাঁড়িয়ে আছে মুগ্ধ। গাটা কেমন উদাম হয়ে আছে তার, ফলে পেটানো দেহুল খান পুরোপুরি উন্মুক্ত, চোখে মুখে নেই কোনো বিন্দুমাত্র উদ্বেগ। সে উল্টো মেয়েটাকে কেমন তাড়া দেখিয়ে বলল, কিরে ঝুলতে গিয়েও থেমে গেলি কেন? যা তাড়াতাড়ি গলায় ফাঁস দে। তুই আজকে মরলে কালকে তোর বাপকে গিয়ে টুকরো টুকরো করে আসবো। নে এবার তাড়াতাড়ি মর, আমার লিভিং রুমের ফিসগুলো ক্ষুধায় চুকচুক করছে। গাটে গলা ঢুকিয়ে রাখার মতো মাহি হতবিহ্বলতায় আর নড়তে পারলো না অব্দি। এই লোক কি মানুষ? এর মাঝে কি মনুষ্যত্বের এক দানা ছিটে ফোটাও দেই? কেউ এভাবে মরতে চাওয়া মানুষকে এনকারেজ করে? তার উপরে কি সব ভয়ঙ্কর কথাবার্তা বলছে, তার মাছগুলো নাকি কোথায় চুকচুক করছে। ভাবা যায় ঠিক কতটা ভয়ঙ্কর হলে একটা মানুষ এই ভয়াবহ কথা বলে, এতটা শান্তভাবে বলতে পারে। মাহি ভয়টা ধকিল কেমন, ফুপাতে ফুপাতে নিচে সরে বোকার মতো জিজ্ঞেস করলো, আপনার ফিসগুলো কোথায় চুকচুক করছে কেন? গম্ভীর পুরুষ কুটিল হাসলো। মাহির পারে তীক্ষ্ণ দৃষ্টি কায়েম রেখে পা বাড়ালো সম্মুখে, একটু একটু করে এগিয়ে আস্তে আস্তে অত্যন্ত ভয়ানক কণ্ঠে শুধালো, তোকে খাবে বলে। নিঃশ্বাস ফেলতে বলে গেল মাহি, দমটা বুঝি ফাঁস না দিলে আটকে গেল গলার কাছে। চোখ দুটো ছিটকে বেরিয়ে আসতে চাইছে কোটর ছেড়ে। সম্পূর্ণ বদনখানি কাঁপছে তার। হয়তো বিহবল মেয়েটার গলার ফাঁস দেওয়ার ব্যাপারটা বুঝি এক মুহূর্তের জন্য বেমালুম ভুলেই গেল। তার মাথায় এবার চললো অন্য কথা, মৃত্যুর পর তার দেহটা নাকি ওই মাছগুলো খেয়ে ফেলবে। তাহলে তার পরিবারের তাকে সেই দেখাটুকু কিভাবে দেখবে? মাহি নিজ ভাবনায় নিমগ্ন। এদিকে মুগ্ধ যে ইতিমধ্যে তার অতি নিকটে এসে দাঁড়িয়েছে, তা হয়তো বিন্দুমাত্র টের পায়নি মাহি। টের পেলে হয়তো এক্ষুনি ঝুলে পড়তো মেয়েটা। মাহি ডুবে আছে করে হঠাৎই টের পেল তার পাতলা কোমরখানা কারো শক্তপোক্ত হাতের পরশে। মাহির ঘোর তখনই ভাঙেনি। দুচোখ সম্মুখে তাকাতেই স্থির হয়ে গেল কেমন। গম্ভীর মুখে ভয়ঙ্কর পুরুষ তার অতি নিকটে, তার সুদর্শন দাড়িবিহীন লম্বাটে মুখখানা মাহির একদম মুখোমুখি। কাণ্ড! মাহি এত উঁচুতে দাঁড়িয়ে থেকেও লোকটার কিনা তার উচ্চতা সমান হতে পারল না। এটা লোকটাকে ওঠ! মাহি তাৎক্ষণিক গাঁট পাতা গলায় ঝুলতে পড়তে চাইলেই মুগ্ধ মেয়েটার কোমর শক্ত করে চেপে ধরে উঁচিয়ে তুলল বেশ। মাহি এবার চলছে ঠিকই, তবে এই ফাঁস দিয়ে নয়, বরং মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষের শক্ত হাতের বাঁধনে। মাহি কেমন মোচড়াচ্ছে এক পর্যায়ে, দু হাতে মুগ্ধর বুক বরাবর ঠেলতে ঠেলতে বলছে, ছাড়ো নামাই, নিচে নাম বলছি। মুগ্ধ প্রত্যুত্তর করে না, এক হাতে মাহিকে তুলে রেখে আরেক হাতে চট করে মেয়েটার গলা থেকে গাঁটটা খুলে দিল আগো ছেলে। পর মুহূর্তে কিছু বুঝে ওঠার আগেই মাহিকে বিছানায় ছুঁড়ে ফেললো সবেকে। ভয়াতুর মাহি তড়িৎ উঠে বসতে চাইলেই বাচ্চা আসলো মুগ্ধ তখনই নিচে দু পা দিয়ে আটকালো মাহির ছোটন্ত পা জোড়া। এক হাতে মেয়েটার দু হাতে মাথার উপরে ঠেকিয়ে এনে বিছানার সঙ্গে চেপে ধরলো শক্ত করে, আরেক হাতে শক্ত থাবা বসালো মেয়েটার চুয়াল বরাবর। মাহি এবার নিরুপায়, হাত পা মুখ সবটা বাঁধা পড়েছে লোকটার হাতে। মেয়েটা কেবল গঙ্গাচ্ছে, হাতে পায়ে বাঁধের চাইতে চোয়ালের বাঁধে যেন বেশ বেড়ে যাচ্ছে বহু কোণে। মেয়েটার নরম সরম চোয়ালের উপরে 5 আঙ্গুল চাপ ধরেছে মুগ্ধর। চোখে মুখে কেচে রাখ, মনে হচ্ছে এই বুঝি মাহিকে কাছে খেয়ে ফেলবে। ছেলেটার বাদামি চোখ দুটো যেন এখনই ঝলসে যাবে মাহিকে। মাহি চোয়ালে থাকা হাতটা আরেকটু চেপে ধরে। মুগ্ধ কেমন কটমট করতে করতে বলে ওঠে, এত তাড়াতাড়ি মরে গেলে কিভাবে হবে বান্দির মেয়ে? তোর গায়ে এখনো ট্যাগ বসেছে আমার নামে, বসেনি তো? আগে তোকে নিজের রক্ষিতা বানাই, তার উপর তোর করা অত্যাচারগুলো তোর বাপকে দেখাই, তারপর না তোকে মারতে দেব? এক মুহূর্ত থামে মুগ্ধ। কাঁদতে থাকা মাহির পানে তাকিয়ে কেমন বিদ্রুপাত্মক হাসল, দাঁত চিবিয়ে চিবিয়ে ফের শুধালো, কান খুলে শুনে রাখ জানোয়ারের বাচ্চা, তোকে এখানে আদর করে লুলু লুলু লু করার জন্য আনিনি, এনেছি তোর উপর টর্চার করতে, তোর বাপকে জীবন্ত রেখে রোজ একটু একটু করে মারতে। তুই আমার পাতা দেবার চালের একটি মাত্র মুখ্য গুটি, যে নড়লেও আমার আদেশে নড়বে, সরলেও আমার আদেশে সরবে। তোর বাপকে না মেরে তোকে এত তাড়াতাড়ি মরতে দিচ্ছি না জানোয়ারের বাচ্চা।
আগে তোর বাপকে মারবো, তারপর পুরো এইস্তান পরিবারকে, তারপর তোকে। তোকে সবার শেষে একটু একটু করে মারবো, তাও মারবই। গেট দ্য ওয়ার্ডস ইন ইউর হেড। কথা শেষ করে মুগ্ধ নামক ভয়ঙ্কর পুরুষ নিজের চিরাচারিত পৈশাচিক রূপে ফিরল। মেয়েটা চোখ ছেড়ে দিয়ে শুয়ে গেল তার উপর থেকে। অতঃপর এক মুহূর্ত স্থির দৃষ্টিতে বিছানায় পড়ে থাকা মাহির পানে তাকিয়ে হুট করে শুরু করলো নিজের পাগলামি। শক্ত হাতে তখনই খামচে ধরলো মাহির উন্মুক্ত উরু। দাঁড়ালো নক্ষর তার দেবে গেল মেয়েটার চামড়ায়, নরম চামড়ায়। এদিকে পায়ের এহেন অসহ্য ব্যথায় কেঁকে ওঠে মাহি, গলা ফাটিয়ে আর্তনাদ করে উঠলো কেমন। দু হাতে মুগ্ধর হাত ছোঁয়াতে চাইলেই পুরুষ মানুষ সপাটে চড় বসালো মেয়েটার গালে। সঙ্গে সঙ্গে তাদের সাথে লেগে ঠোঁট কেটে গেল, চামড়া পেটে রক্ত বের হলো মাহির। এদিকে মুগ্ধ থামছে না, তার চোখে মুখে এক অদ্ভুত শান্তি। মেয়েটার কান্নাগুলো যেন বেশ স্বস্তি দিচ্ছে তাকে। সে নিজের আরেক থাবা বসাই মাহির গলার কাছে। সেখানে লোক দাবিয়ে গর্জে উঠে বলে, চিৎকার কর, গলা ফাটিয়ে চিৎকার কর, ডাক তোর বাপকে, ডাক জানোয়ারে বাচ্চা। কণ্ঠরত মাহি ঠিকই কাছে, গলা ফাটিয়ে বারবার অনুনয় করছে, বলছে, প্লিজ ছেড়ে দিন আমায়, ব্যথায় কলিজা ফেটে যাচ্ছে আমার, আমি সত্যি মরে যাচ্ছি ব্যথায়, প্লিজ আপনার হাতটা সরান। মেয়েটার কলার বনের কাছে এখনো নখ দাবিয়ে রেখেছে মুগ্ধ, যেখান থেকে গড়িয়ে পড়ছে হুল হুল করে। অথচ মুগ্ধর মায়া হলো না একটুকু, এখনো ক্রূর হেসে আওড়ালো, আমি ছেড়েছিল তোর বাপ, ছেড়েছিল আমার মাকে, তাহলে আমি কেন ছাড়বো তোকে, কেন ছাড়বো তোর মতো জানোয়ারের মেয়েকে। মাহি প্রত্যুত্তর করতে পারলো না, কাছে কেমন পড়ে পড়ে সেই কান্না পৌঁছাচ্ছে তা মুগ্ধর কান অব্দি। সে কেবল থেমেছে মাহির ঠোঁটে ভাঙা আর্তনাদ। ঠিক এভাবেই, হ্যাঁ হ্যাঁ ঠিক এভাবেই কাঁদতো বাচ্চাটা। তবুও জালেমগুলো ওকে মারতো, খুব মারতো। কেন মারতো, কি দোষ ছিল বাচ্চাটার? কেন মারতো কোমরে বেল্ট দিয়ে? বেল্টের কথা মনে পড়তেই মুগ্ধ তাৎক্ষণিক ছেড়ে দিল মাহিকে। উদ্যম গায়ে তার ইতিমধ্যেই লেপটে গিয়েছে ঘামের চিহ্ন। সে আবারও হালকা ঝুঁকে এসে মায়ের চোখগুলো মুঠোয় চেপে ধরে মাহিকে উঠিয়ে আনলো বিছানার কাছে। ব্যথায় কুপকাত মাহি পায়ের আর গলার ব্যথায় দাঁড়াতেও পারছে না ঠিক মতো। তবুও তার চুল ধরে টানছে মুগ্ধ। টানতে টানতে আচমকা মেয়েটাকে চড়ে ফেললো মার্বেলের তক্তকে মেঝেতে। তারপর নিজের কোমর থেকে বেল খুলে আনলো এক টানে। মেঝেতে পড়ে আছে মাহি, কাছে মুখ লুকিয়ে। এদিকে মুগ্ধ নিজের হাত ধীরে ধীরে বেল্টের এক অংশ চাপছে। মাহি তখন রহিস হয়ে চোখ তুলে তাকায় মুগ্ধর দিকে। মুগ্ধ যেই না বেলটা উঁচিয়ে ওর গায়ে একা বসাতে যাবে, অমনি মাহি চিৎকার দিয়ে বলে ওঠে, মা, মাগো, আমি মরে যাচ্ছি মা, আমি মরে যাচ্ছি, আল্লাহ বাঁচাও মাবুদ। থমকায় মুগ্ধ, হাতটা তার থেমে গেল হুট করে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল এক মুহূর্তের জন্য। এতক্ষণে বেরুলের জ্বলতে থাকা আগুনটা কেমন নিভে গেল ধপ করে। শক্ত মুখাবয়বে পরিবর্তন ঘটলো সামান্য, তাও হয়তো অল্প কিছুক্ষণের জন্য। মুগ্ধ কিছুক্ষণ চোখ থেকে তাকিয়ে রইল মেঝেতে, মুখ লুকিয়ে কাঁদতে থাকা মাহির পানে। মেয়েটা চারা গায়ে কাঁপছে ক্ষণে ক্ষণে, চকচকে ফর্সা কালে লাল রঙা পাতলা গাউনটা বেশ যেন ফুটেছে। গাউনের এক পাশ দিয়ে এখনো বেরিয়ে আছে মেয়েটার ডান পায়ের ওড়ো, সেটাই ক্ষত জমেছে গাঢ়। মুগ্ধের ধারালো নখের আঁচড় যা থেকে চুইয়ে পড়ছে লৌহ। মাথায় সুন্দর সিল্কের চুলগুলো এলোমেলো ভাবে মেঝেতে লুটিয়ে আছে। মুগ্ধ খানিক নিঃশ্বাস ফেললো বোধহয়। উপরোক্ত ভাবে দাতক কপাটির সাহায্যে নিচের ঠোঁটে একটু অংশ কামড়ে ধরলো। আলতো করে পুরো কুচকাই সামান্য। পরক্ষণে কিছু একটা ভেবে গম্ভীর মুখে ডান হাতের মুঠোয় বেঁধে রাখা বেলটা ছুঁড়ে ফেললো মেঝেতে। তারপর গা বাড়ালো বিছানার দিকে। এক হাতে বিছানা থেকে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে ছুঁড়ে ফেললো মাহির দিকে। গমগমে গলায় আদেশ চলল, গা ঢাক। কতটা কর্ণকুক করে পৌঁছাতেই হকচকিয়ে তাকায় মাহি। এক মুহূর্ত কান্না ভুলে গিয়ে হা করে তাকায় রই কেমন। তা থেকে ভীষণ বিরক্ত মুগ্ধ। দু হাতে কোমরে চেপে তখনই তাতে দাঁত খিচে মাইকে দিল একটা ধমক। নোংরা মেয়েদের মতো প্রথম রাতেই বালছাল পরে সিডিউস করে স্বভাব পেয়েছিস কোত্থেকে? নিজেকে কি নিজের বাপের মতো মনে করিস নাকি? নোংরা মেয়ে ছেলে কোথাকার! এক্ষুনি শরীর ঢাক, নয়তো গায়ে আগুন ধরিয়ে দেবো তোর। হয়তো বম্বমাই প্রতিক্রিয়া করতে ভুলে গেল যেন। সে তো ইচ্ছে করে এই কাপড় পরেনি, না তো এর আগে কোনোদিন পরেছে। সে তো মেইডিনে ইরা নাকি পরে দিয়ে গিয়েছে। মাহি যখন নিজের ভাবনায় নিমগ্ন, ঠিক তখনই মুগ্ধ কেমন এক হাতে নিচে ঘাট টলতে টলতে হিসিয়ে বলল, আর 1 সেকেন্ডের মধ্যে গা ঢাক, না হলে সয় আমি তোকে বেসমেন্টের সুইমিং পুলে ছুঁড়ে ফেলে আসবো। ভরকায় মাহি ভাবনার ঘুরে ভাঙলো অচরে। হকচকিয়ে তাকাতে গায়ের ওপরে ব্ল্যাঙ্কেট পেয়ে তখনই ব্যাঘ্র হাতে সারাকা ঢাকতে ব্যস্ত হলো মেয়েটা। সুন্দর করে নিজের সর্বাঙ্গ চেপে নিল ব্ল্যাঙ্কেটে। মাথা নইয়ে আরেকবার কোপাতেই শোনা গেল মুগ্ধের হুঙ্কার, মুখ ঢাকবে কে? তোর বাপ এসে? ওপরে থাকা মাহি এবারেও বেকুবের নাই, চোখ তুলে উপরে মুখ ঢাকতে বলতে
এদিকে তাকে অমন তাকিয়ে থাকতে দেখে মেজাজ চটে গেল মুগ্ধর। ছেলেটা কেমন ক্ষিপ্ত গতিতে এগিয়ে এসে কোনরূপ বলকা হওয়া ছাড়াই আচমকা চড় বসালো মেয়েটার গালে। যদিও বা এবারে চড় আগের বারের মতোই অত ঝাঁজ নেই, তবুও এই সামান্য চড়ে তার সামলাতে না পেরে কাল বেঁকে গেল মাহির। ঠোঁট কামড়ে ধরে ফের পোপাতে লাগলো কেমন। মুগ্ধ তখনই হাঁটু গড়ে বসলো মাহির সামনে। তাৎক্ষণিক শক্ত চোয়ালে ব্ল্যাঙ্কেট উঠে মাহির মাথা অব্দি ঢেকে দিল আগোছালে। পরক্ষণে কেমন কাট কণ্ঠে বলল, আবলা অব্দি ভুলেও মাথা থেকে ব্ল্যাঙ্কেট নামালে মাথাটা কিন্তু চোখের পলকে শরীর থেকে আলাদা হয়ে যাবে, রিমেম্বার। এই ধমকিতে গা কাঁপিয়ে ওঠে মাহির। মেয়েটা আর সাহসও করেনি মাথা থেকে ব্ল্যাঙ্কেট নামানোর। মুগ্ধকে চুপচাপ উঠে দাঁড়ায়, খানিকটা হেঁটে গিয়ে গা এলিয়ে বসলো ডিভানে। দুহাত দুদিকে চালিয়ে গর্জন তুলে ডাকলো, থমাস। একটা ডাক, শুধুমাত্র ডাকটা পেয়েই তড়িঘড়ি করে কক্ষের সামনে বেরিয়ে রাখা বিশাল আকার দরজাটা খুলে ভেতরে ঢুকলো থমাস, বরাবরের নাই মাথা লইয়ে, হালকা কর্নিশ জানিয়ে। কক্ষের মেঝেতে গোটা একটা মানুষ যে ওভাবে ব্ল্যাঙ্কেটে পেঁচিয়ে বসে আছে সেদিকে একবারও দৃষ্টি ফেলেনি থমাস। বড্ড বাঁকাকার কিনা দরজার কাছে ঠায় দাঁড়িয়ে মহাশয় বেশ নম্র স্বরে বললেন, ইয়েস মনস্টার। মুগ্ধ তাকায়নি তার দিকে, বড় গম্ভীর কণ্ঠে আদেশ জোরে, গেট মাই ফুড। থমাস উপর নিচ মাথা নাড়িয়ে তখনই চলে গেলেন। ফিরে এলেন প্রায় মিনিট 5 পর। হাতে ঠেলে আনলেন সার্ভিং র্যাক, যাতে সাজানো হরেক রকমের খাবারের বাহার। থমাস সার্ভিং র্যাকটা জীবনের সামনে অব্দি আনতেই মুগ্ধ হাত উঁচিয়ে থামতে বলল তাকে। পরক্ষণেই তুই আঙ্কেলের ইশারায় বোঝালো চলে যেতে। থমাস তাই করলো, আবার কর্নিশ টানিয়ে চলে গেল কক্ষ থেকে। এর মধ্যে আরেকজন কমব্যাট সরে এলো মুগ্ধের পোষা পেটকে নিয়ে। মুগ্ধ আজ দৃষ্টিতে দেখলো তাকে। এবারও নিঃশব্দে কমব্যাটকে বোঝায় চলে যেতে। তবে কমব্যাট মুগ্ধের পোষা পেটকে রেখে গেল কক্ষে, যা ধীরে ধীরে লেজ নাড়িয়ে এসে থামলো ডিভানের সম্মুখে মুগ্ধর পায়ের কাছে। মুগ্ধ হাত উঁচিয়ে একটুখানি বলিয়ে পোষা প্রাণীর মাথায়। প্রাণীটা কেমন মাথা তুলেছে আনন্দে। মুগ্ধ নিজের এক হাতে প্রাণীটার মাথার উপর ধরে রেখে শক্ত গলায় মাহিকে উদ্দেশ্য করে বলল, এদিকে আয়। মাহি দেখছে না কিছু, মাথার উপরে অধমোটা এখনো ব্ল্যাঙ্কেট, এর ফাঁকে গলিয়ে থোড়ায় কিছু দেখা যাচ্ছে। মেয়েটা কেমন অসহায় কণ্ঠে মিনমিনিয়ে বলে, কোথায়? তোর জমের বাড়ি। এই প্রত্যুত্তরে মৌন হইল মাহি। কিছুক্ষণ বাদে ফের শুনলো মুগ্ধের কিরমির কণ্ঠ, মাথা থেকে ব্ল্যাঙ্কেট সরা। ততক্ষণে বোধহয় খানিকটা স্বস্তি পেল মাহি। তাৎক্ষণিক মাথার উপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরাতেই যেই না সম্মুখে চোখ পড়লো, অমনি মেয়েটা কেমন আতকে চিৎকার দিয়ে উঠলো, আল্লাহ, বাবা গো, বাঘ! ভারত মাহি তক্ষুনি দিতুলিয়া বলে ছুটে গেল দরজার কাছে। কাঠের মোটা গরু কাচের দরজার গায়ে ইচ্ছে মতো হাত চাপড়াতে কাঁদতে কাঁদতে ওপাশে মানুষজনদের উদ্দেশ্য করলো, প্লিজ দরজা খুলুন, এখানে এখানে বাঘ আছে, আমায় খেয়ে ফেলবে, প্লিজ প্লিজ, কেউ আছেন? কি শুনবে বাহির আর্তনাদ? দরজাটা এবার পুরোপুরি বন্ধ। এতক্ষণ যারা শুনলো না তার চিৎকার গুলো, এখন তারা থোড়াই শুনবে। এদিকে মাহির এমন চিৎকার চেঁচামেচিতে বিরক্ত মুগ্ধ। পায়ের কাছে বসে থাকা বাঘের মাথায় আলতো করে হাত বুলিয়ে স্ত্রে পড়ল, প্রাডা। কণ্ঠধ্বনি কর্ণ কোহ করে পৌঁছাতেই আনন্দে উল্লাসে হয়ে গর্জে উঠল ফ্রাডা। পুরো কক্ষে ছড়িয়ে গেল তার গর্জন ধ্বনি। সে ধ্বনিতে কলিজা কেঁপে ওঠে মাহির। মেয়েটা এবার আহাউমাউ জুড়ে কেঁদে উঠল কেমন। কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে বিড়বিড় করে, আম্মু, বাঘ! মুগ্ধ পাকা হাসলো মনে মনে। নিজের ঠোঁটটা হালকা বেঁকে গেল বাঁদিকে। সে তাৎক্ষণিক গলা উঁচিয়ে মাহিকে বলে, কাছে আয়। তোরই দুধারে মাথা নাড়াই মাহি ভয়ে আচট হয়ে গেল কেমন। বাঘের সামনে ডাকছে এলো, তাকে না আবার বাঘের পেটে চালান করে দেয়। মাহির এমন অবাধ্যতায় মুখা বরাবর শক্ত হয়ে ওঠে মুগ্ধর। সে কেমন আগুন চোখে তাকালো মেয়েটার দিকে, দাঁতে দাঁত চেপে ধরে ভয়ঙ্কর গর্জন তুলে আওড়াই, বলেও আমার কথার অবাধ্য হতে চাস না মেয়ে, না হলে ওখানে প্রাণটা হারাবি। মাহি বলল, এবার বিরাট দোটা নাই। এই মুহূর্তে তার সামনে কেবল একটা নয়, বরং দুটো বাঘ, দুটোই কেমন হিংস্র। মাহি আর ভেবে কুল কিনারা পেল না তেমন। তাই তো মনের মধ্যে একরাশ ভয় নিয়েও সে কেমন চোখ দুটো কুচকে কাঁপা বদনে হেঁটে চলে এলো মুগ্ধর সামনে। খানিকটা দূরত্বে এসে দাঁড়াতেই মুগ্ধ কুড় হেসে বলে উঠল, নীল ডাউন। মাহি তাই করলো, চুপচাপ মেঝেতে বসে হাঁটু মুড়ে। মুগ্ধ তার কোনরূপ কথাবার্তা ছাড়াই মেঝেতে বিছিয়ে রাখা মাহির হাতটার উপরে পা দিয়ে চেপে ধরে সজরে। মাহি ব্যথা ধরে শব্দ তুললেও চোখ খুলেনি একবারও। খুললেই তো অক্ষিপটরের সামনে দেখবে দুটো হিংস্র বাঘের মুখ। মুগ্ধ এবার প্রাটার ঘরে হাত রেখে বলল, গো এন্ড সিট বিসাইড হার। এবার যেন সত্যি সত্যি দেহ খাঁচি থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে মাহির। বাঘটি তবে তার পাশে এসে বসবে, একদম পাশে। মাহির ভাবনার মাঝে সে টের পেল মাংসের প্রাণীটি মখমলে প্রশমের পরশ। মেয়েটা তাৎক্ষণিক ঘন ঘন নিঃশ্বাস ফেলল, কাঁদতে কাঁদতে অনুনয় করে বলল, ওকে আমার পাশ থেকে সরান, আমার খুব ভয় করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সার্ভিং ব্যাগ থেকেই ফর্কের আগায় খাবার তুলল মুগ্ধ। ওসব খাবার বারবারই ঝামেলা নেই, সে কোনো রকমের মুখে তুলতে পারলেই বোধহয় হলো।
মাহিরহীন কথায় সে হাতের ডগায় ফর্কটা নাড়াতে নাড়াতে বলল, মেয়ে মানুষের জান আর কই মাছের প্রাণ দুটোই এক, বড় শক্ত, খুব তাড়াতাড়ি মরে না তারা, তুইও মরবি না। এই সঙ্গীময় মুহূর্তেই এরূপ গা কাটানোর কথা বোধহয় এই লোকের মুখ দিয়েই বেরোনো সম্ভব। এদিকে মাহি সত্যি মুখ হা করে নিঃশ্বাস নিচ্ছে। অধিক ভয় তার সাফোকেশন শুরু হয়, এখনো হয়তো শুরু হয়ে গেল। তাই ওদিকে মুগ্ধ ততক্ষণে নিচে পায়ের জোড়া বাড়ালো। চিৎ থেকেই ছাড়বে অসভ্য ছেলে। মাহির চিৎকারের বেগে সামান্য পারলেও মুগ্ধ বড্ড নাখুশ হলো। এতটুকুতেই সে কেমন গমগমে গলায় আদেশ ছুড়ল, আমি হাংরি। যতক্ষণ না আমার খাওয়া শেষ হবে ঠিক ততক্ষণ তোরা দুজন চিৎকার করে যাবি। যদি ভুলেও আমার খাওয়ার মাঝপথে তোদের দুজনের মধ্যে থেকে কারো চিৎকার থেমে যায় তাহলে কিন্তু তার শেষ নিঃশ্বাসটা আমার হাতেই ত্যাগ হবে। সো বলেও কেউ আমার মাঝপথে চিৎকার থামাবি না। আমি আবার কারো ভয়ার্ত চিৎকার না শুনলে খেতে পারি না। ভয়ার্ত মাহি ঢোক গেল সামান্য। এই লোক তো কোনো সাধারণ মানুষ নয়, এ তো একজন সাইকো, ব্লাডি সাইকো মনস্টার। সে নাকি অন্যের ভয়ার্ত আর্তনাদ না শুনলে খেতে পারে না। কি আশ্চর্য, কি আশ্চর্য। মুগ্ধ এবার মুখগহ্বরে এক টুকরো খাবার ঢোকাতে ঠিক তখনই সম্মুখের হিংস্র বাঘ তার হিংস্র গর্জন ধ্বনিতে গর্জে উঠল। সে গর্জনে কানে যেতেই রোহজাও কেঁপে ওঠে মাহির। মেয়েটাও ভয়ে একইভাবে চিৎকার করতে লাগলো। এদিকে তাদের এমন চিৎকার শুনে খাবার মুখে দিয়ে আয়েশ করে চিবোচ্ছে মুগ্ধ। মাথাটা হালকা দোলাতে লাগলো পরম আনন্দে। এই যেন মৃত্যুপুরীতে একটা ভয়ানক রাক্ষস। সে অন্যের চিৎকার কান্নার আনন্দ পাচ্ছে, হাসতে খাচ্ছে। প্যারাডাইসের বাদিকের বাগান হয়ে মাউন্টেনটির পাকা পথ দিয়ে নেমে এসেছে সিদ্ধার্থ। একটুখানি সামান্য এগুতেই বাঘের বিকট গর্জন ধ্বনি শুনতেই থেমে গেল তার পদযুগল। মাথা উঁচিয়ে তাকালো উপরে অট্টালিকার দিকে। বুঝে গেল মনস্টারের কর্মকাণ্ড শুরু হয়েছে। আজও কি তার প্রাডা হাংরি তার মতোই? আজও কি তবে মনস্টার নিজে খাওয়া শেষ করে তার আদরে প্রাডাকে ট্রিট দিবে রমণীদের গরম মাংস? কাল তবে কি নতুন আরেকটা ক্ষত বিক্ষত দেহ দেখবে সে? সিদ্ধার্থ মাথা নইয়াল। পায়ের গতি আবার চলমান করে বিড়বিড়িয়ে বলে, বাড়ি মনস্টার অধীর রায়। স্ট্যান্ড মাপার আরেক হাতে প্লাস্টিকের বালতি। বালতির অর্ধেকটা ভরে আছে ডিটারজেন্ট মিশ্রিত পানিতে। হাঁটার তালে তালে বালতির পানিগুলো কেমন থই থই করছে। মেইনটেন ইরা গম্ভীর মুখে হাঁটছেন লম্বা করিডোর দিয়ে। চোখে মুখে তার এক প্রকার অদ্ভুত শান্ত ভাব। হাত টাচ করা মোটা তোয়ালেটে তার উপরে গোটা কতেক সোনালি তরলের কাচের শিশি। তার পিছু পিছু ঘরের মোছাবার সামগ্রী নিয়ে হাঁটছে মিলা। বাড়ির কাছে মেয়ে। দুজনে চুপচাপ এসে দাঁড়ালো মাহির জন্য বরাদ্দকৃত কক্ষের সামনে। বিশাল আকৃতির কাঠের দরজায় দুপাশে দাঁড়িয়ে আছে দুজন বলিষ্ঠ দেহী গার্ড, হাতে রাইফেল, চোখে আঁকা কালো রঙা রোদ চশমা। এরা তাদের এখনো দায়িত্বরত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে এখানে পুরো কুচালেন। সামান্য গলা খাকারি দিয়ে শুধালেন, বড় হয়েছে তো সেই কখন, এখনো এখানে রাইফেল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার মানে কি? একটা মৃতলাশ তোরাই পালাবে? দেহরক্ষী দুজন জবাব দিলেন না। মুখগহ্বর জীবের উপস্থিতি নেই সেখানে থোড়াই মুখ দিয়ে কথা বেরোবে তাদের? মেইডেন এক মুহূর্ত নিশ্চুপ হয়ে তাকিয়ে রইলেন কার্সদের দিকে। পরক্ষণে ফোঁস করে নিঃশ্বাস ফেলে আওড়ালেন, সরে দাঁড়াও, কক্ষ পরিষ্কার করতে হবে। গার্ড দুজন তাই করলো। রাইফেল দুটো নল দুদিকে ঘুরিয়ে সরে দাঁড়ালো খানিকটা। মেইডেন তাৎক্ষণিক সঙ্গে করে নিয়ে আসা সামগ্রীগুলো এক হাতে নিল, অন্য হাতে আলাদা করে কক্ষের বিশাল সদর দরজাটা ঠেলে দিল। মুহূর্তে বিরাট দরজাটা কেমন খ্যাচ খ্যাচ শব্দ তুলে খুলে গেল দুদিকে। মেইডেন পা বাড়ালেন কক্ষে। পিছু পিছু মিলাও ঢুকলো। পানিতে অর্ধপূর্ণ বালতিটা শব্দ করে মেঝেতে রেখে মেয়েটা কেমন জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। এমনিতেই গায়ে মাংসের উপস্থিতি বেশ কম মিলার। ফ্যাকাশে চোখ মুখ দেখলে মনে হবে মেয়েটা বোধহয় দিনের পর দিন না খেয়ে হয়েছে এমন। তার তুলনায় বালতির ওজনটা যেন বরাবরই বেশি। এইদিকে মেইডেন কুচকানো চোখে পুরো কক্ষে নজর বোলাচ্ছে। আশ্চর্য, কোথাও রক্তের উপস্থিতি নেই কেন? আর শরীর, মাহি মেয়েটার শরীরটাই বা কোথায়? এরা আবার উদ্বিগ্ন হলেন। তখনই হাতের আসবাবপত্র জিনিসপত্র মিলার হাতে জলপূর্বক ধরিয়ে দিয়ে পা বাড়িলেন এদিক ওদিকে। বিশালকার কক্ষ নয়, এই যেন ছোটখাটো প্লে কোর্ট। অ্যান্টিক আসবাবপত্রে সাজানো রংটায় আলাদা একটা সৌন্দর্য বিদ্যমান যেন। মেয়েটার চিন্তিত মুখে খাটের নিচ থেকে শুরু করে বাথরুমে অব্দি সবটা খুঁজে খুঁজে দেখলেন, কিন্তু না, মেয়েটার নিথর দেহ কোথাও নেই। ওদিকে মিলাও পুরো ঘরময় নজর বুলিয়ে যাচ্ছে। তবে হঠাৎই তার দৃষ্টি আটকালো অদূরের ডিভানে, যেতে কেউ হয়তো গায়ে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে শুয়ে আছে। মিলা হাত পড়তে জিনিসপত্র নিয়ে এগোয় কয়েক কদম। বার তো মেয়ে ক্ষণে ক্ষণে ঢোক গিলেছে বেশ। সে আবারও বিধ্বস্ত শরীরে দেখতে পারে না। এ নিয়ে এ বাড়িতে কতজনের বিধ্বস্ত শরীর এলো গেল, তবে কখনো সেসব নিজের চোখে পরোক্ষ করেনি মিলা। করলে না আবারও বমি করতে করতে জান যায় মেয়েটার। কতক্ষণ বাদে মিলা পা থামানো জীবনের উপরে। কাঁপা কাঁপা ডান হাতটা একটু একটু করে এগিয়ে নেয় জীবনে পড়ে থাকা মেয়েটার দিকে। বুকটা বেশ ধরপড় করছে তার, দৃষ্টি হচ্ছে এলোমেলো। না জানে এক্ষুনি কি নাকি দেখতে হয় তার।
এসব ভাবনায় ডুবে থাকায় মিলার হাতটা থেমে গেল হঠাৎই। ভয় শরীর জমে গেল। সে তাৎক্ষণিক চাপা শরীরে ডাকলো মেইডেনকে। মেইডেন, মেইডেন। এত বড় কক্ষ, একবার পাখির কিচিমিচি কি আর এত সহজে শোনা যায়? মিলা তখনও গলার স্বর আরেকটু উঁচু করলো, টলমলে চোখে ঘাড় বাঁকিয়ে ডাকলো, মেইডেন কাম সুন। মেয়েটা এখনো পড়ে আছে এখানে। এতক্ষণে বোধহয় কানে কানে ডাক পৌঁছালো ইরার। মানুষটা ছিলেন বাথরুমের জোনে। মিলার ভয়ার্ত কণ্ঠ কর্ণকুহরে পৌঁছানো মাত্র ছুটে এলো তিনি। জিজ্ঞাসু দৃষ্টিতে মিলার পানে তাকাতেই মিলার হঠাৎ ইশারা করলো ডিভানের দিকে। ইরা তখনই নজর ফেললেন ডিভানে। দেখলেন ওই তো গায়ে কাপড় মুড়িয়ে মেয়েটা পড়ে আছে ওখানে। ইরা আর দেরি করলেন না, তাৎক্ষণিক জোরালো পায়ে এগিয়ে এসে এক লম্হাই মাহির গা থেকে ব্ল্যাঙ্কেট সরালেন তিনি। পর মুহূর্তে মাহিকে অমন অক্ষত অবস্থায় দেখে দুজনেই কেমন চমকে উঠলেন। অবাক দৃষ্টিতে একে অপরের মুখ চাওয়াচাই করলেন। এক আধবার মেইডেন ইরার মুখ থেকে আচমকা অস্পষ্ট বেরিয়ে এলো, ইটস ইম্পসিবল। মনস্টারের সাথে রাত কাটিয়েও এই মেয়ে অক্ষত আছে কিভাবে? মীরাও একই রকম চিন্তায় চিন্তিত। তার সূক্ষ্ম নজর এবারে দেখেছে মাহির নিঃশ্বাসে ওঠে নামা। তখনই সে কেমন ঠকিলে মেইডেনের উদ্দেশ্যে বলে ওঠে, মেইডেন ও তো মরেনি, ওই যে দেখো ও নিঃশ্বাস নিচ্ছে। তার মানে কথাটা আর শেষ করতে পারলো না মিলা। তার আগে মেইডেন ছুটলেন নিচেতে পরখ করতে। তড়িঘড়ি করে মেঝেতে হাঁটু মেরে বসলেন মধ্যবয়সী। ডান হাতে তর্জনী এবং মধ্যমা একসঙ্গে ঠেকালেন মেয়েটার নাকের সামনে। যে দেখলেন মাহির নিঃশ্বাসে সত্যিই চলছে, অমনি মানুষটা কেমন হতবাক হয়ে গেলেন। হতবাকতার হতভম্বের ন্যায় কেবল আওড়ালেন, অসম্ভব অসম্ভব। এই রোগে মনস্টার ক্ষুধা মেটাতে গিয়ে কেউ তো বেঁচে ফেরেনি, তাহলে এই মেয়ে বেঁচে গেল কিভাবে? কিভাবে ফিরলো অক্ষত ভাবে? প্যাডা ওকে দেখেও না খেয়ে থাকলো কিভাবে? কিভাবে কিভাবে কিভাবে? শেষেরটুকু চিৎকার দিয়ে বলে উঠলো মেইডেন। পাশ থেকে মিলাখানি কেঁপে উঠলো এহেন চিৎকারে। অথচ ঘুমে মাহির এখনো ঘুমোচ্ছে। ইরার এমন গলা ফাটা চিৎকারেও তেমন হলদেও নেই মেয়েটার। এরা নিজেকে সামলালেন কোনো মতে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে খানিকক্ষণ পরখ করতে লাগলেন মাহিকে। শুকনো মুখ, ছোট দুটোই কালশিটে দাগ স্পষ্ট, বোধহয় ফেটে গিয়েছে কয়েক জায়গা। গরুকালে চৌগুলো চোট পেতে যাচ্ছে তাই অবস্থা। স্লিপলেস গাউনের এক পাশ দিয়ে উন্মুক্ত মেয়েটার বাম পাশে ইরার দিকে নজর ঘুরালেন। দেখলেন মেয়েটার উড়ুতে ধারালো আছের গভীর ক্ষত, আবার তো রক্ত শুকিয়ে জমাট বেঁধে গিয়েছে বোধহয়। ইরা বিচক্ষণ মানুষ, বয়সটা আর তেমনি এমনি এমনি হয়নি তার। যথেষ্ট অভিজ্ঞতা নিয়ে বুঝলেন মেয়েটার উপর দিয়ে কাল নিশ্চয়ই ঝড় গিয়েছে। হয়তো খুব বড় সড়ো নয়, খুব ছোট নয়। ইরার মায়া হলো না কি জানি, কে জানে। তার চোখে মুখে অদ্ভুত শান্ত ভাব। তিনি আলতো করে হাত উঁচিয়ে ছুঁয়ে দিতে লাগলেন মাহির গালে। তবে পরক্ষণই মাহির গালের তীব্র উষ্ণতায় হাতটা কেমন ছিটকে সরিয়ে নিলেন তিনি। একি মেয়েটার সারাকা তো জ্বরে পড়ে যাচ্ছে। ইরা তাৎক্ষণিক বিচলিত হলেন। দুই হাতের মাহির উষ্ণ কতখানা ঢাকতে ঢাকতে মিলাকে আদেশ ছুড়লেন, তাড়াতাড়ি ডক্টরকে নিয়ে এসো যাও। মিলা তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে চলে গেল ঘরের বাহিরে। বাড়িতে ডক্টর আছে, মহিলা ডক্টর। এখানকার মানুষদের যিনি সবসময় সেবাতেই থাকেন। খোঁজ নিলে জানা যাবে ওই মহিলাও হয়তো কোনো না কোনোভাবে মনস্টারের শত্রুপক্ষের দুর্বলতা। এইদিকে মেইডেন ইরা মাহির মুখে পানে তাকিয়ে কেন যেন হতাশে ডুবে গেলেন পরক্ষণে। ছোটখাটো মিষ্টি দেখতে মেয়েটার কথা চিন্তা করে মনে মনে আওড়ালেন, তোমাকে যেহেতু রাতে প্রথম রাতে মারেনি, তার মানে তোমার কপালে আরো ভোগান্তি আছে মেয়ে, হয়তো তা সবার চেয়েও বেশি। চোখ মেলেছে মাহি, মাথাটা কেমন ভার হয়ে আছে তার। শরীরটা বুঝি আর নড়ছে না তার। টানা দুটো দিন না খেয়ে পড়ে থাকলে থোড়াই শরীর চলবে? মাহি ধীরে ধীরে চোখ দুটো খুলে পুরোপুরি। এমনিতেই চশমা ছাড়া দূরের জিনিস খুব একটা স্পষ্ট দেখতে পায় না সে। তার উপরে প্রেশার ফল হওয়ার সম্মুখে সব ভিজুয়াল যেন মনে হচ্ছে ঝাপসা তার চোখে। তবুও সে তাকিয়ে রইল সম্মুখে। পায়ের কাছে বসে আছে কেউ, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মাহি তার মুখ দেখেনি স্পষ্ট, তবুও মেয়েটা কেমন ভাঙা ভাঙা কাতর কণ্ঠের স্বরে ডাকলো, আম্মু। মেইডেন ইরা বুকটা মুচি হু হু করে উঠল। মাহির সামনে এলেই কেন যেন নিজেকে সামলানো দায়ী হয়ে পড়ে তার জন্য। আজও তাই হচ্ছে। তার মতন অমন গম্ভীর মুখ মানুষটাও যেন মাহির মুখে আম্মু ডাক শুনে নিজেকে সামলাতে বড় অপরাধ। এদিকে মাহিবের নিজে ভাঙ্গা কণ্ঠে আওড়াই, আম্মু কখন এলে? মাথাটা খুব ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দিবে? আমার পেটে বড় খিদে লেগেছে। কাল থেকে এক ফোঁটাও পানিও খেতে পারিনি। যদি পারো এক লোকমা খাবার খাইয়ে দিবে। আমি উঠতে পারছি না, শরীর ব্যথা করছে, সহ্য হচ্ছে না কিছু। মেয়েটা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তখনই ছুটে এসে বিছানায় পড়ে থাকা মেয়েটাকে এক লামহায় নিজের বুকে তুলে নিলেন। শক্ত হাতে ঝাপটে ধরে মাথায় হাত বুলাতে লাগলেন। এদিকে মাহি পরম শান্তিতে চোখ মুজেছে। মেয়েটির নরম বুকে মুখ লুকিয়ে হঠাৎ করে হু হু করে কেঁদে ওঠে মেয়েটা। এরা উদ্বিগ্ন হলেন, ফের আহক চকিয়ে মাহিকে বুক থেকে তুলে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? কাঁদছো কেন এভাবে? মাহি ঠোঁট কামড়ে কাছে। তার উপরে যেন উপচে পড়া কান্নাগুলো খুব একটা বাইরে বেরোয় না, তবে কান্নারা কি আর বাদ মানে? তাই ঠিকই ঠোকরে বেরিয়ে আসতে চাইছে চোখ থেকে। মাহি কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলে,
তুমি আমার আম্মু নও। আমার আম্মুর গায়ের ঘ্রাণ নেই তোমার গায়ে, তার মানে আমি এখনো ওই নরকে আছি, মরিনি এখনো। কেন মরলাম না আমি? আমি তো আর সহ্য করতে পারছি না এসব, সত্যি পারছি না সহ্য করতে। মেয়েটির ইরার কণ্ঠরোধ হয়েছে এ পর্যায়ে। মেয়েটাকে কি সান্ত্বনা দেবেন তিনি, যিনি কিনা নিজের বিগত 10টা বছর ধরে এই জেলখানায় আটকে আছেন? ইরা নিজের ভাবাবে খুব একটা বুঝতে না দিয়ে গলা খানিকটা কাকারি দিয়ে বললেন, ইস, গলার কাজটা যা ব্যথা করছে না, মনে হচ্ছে এই বুঝি কেউ দু হাতে শক্ত করে চেপে ধরেছে কণ্ঠা। ইরা সময় নিয়ে বললেন, ওঠো তুমি, একটু ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। বলে তিনি চলে যেতে উদ্যত হলেন। ঠিক তখনই পেছন থেকে তার বাঁ হাতের কবজি টেনে ধরে মাহি। ইরা থমকালেন, ঘাড় বাঁকিয়ে তাকালেন পরক্ষণে, ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মাহি কান্না থামিয়ে কেমন ইতস্তত করছে। ইরা ধরে রাখা হাতটা ছেড়ে দিয়ে গ্রামে চাপচাপে দুর্বল শরীরটা কোনো মতো উঠে বসেছে বিছানায়। ওদিকে ইরার এখনো অপেক্ষমান উত্তরে আশায়। মাহি যেন বেশ সময় নিয়ে বলল, আসলে আমার কাছে পরার মতো কোনো কাপড় নেই। মেয়েটার মুচকি হাসলেন এহেন কথায়, খানিক এগিয়ে এসে আলতো করে হাত রাখলেন মাহির মাথায়, নরম কণ্ঠে আওড়ালেন, ব্যাস এতটুকুই। আমি আরো ভাবলাম কি নাকি। আচ্ছা তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি কিছু কাপড় নিয়ে আসছি তোমার জন্য। তুমি চাইলে ততক্ষণে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেওয়ার প্রিপারেশন নিতে পারো। মাহি সামান্য মাথা কাত করে মেয়েটেন তখন আলতো হেসে চলে গেলেন কক্ষের বাহিরে। মাহি রহিস হয়ে বিছানা থেকে নামার প্রয়াস চালালো, কিন্তু শরীরের তীব্র ব্যথায় পা অব্দি নাড়াতে পারছে না মেয়েটা। তার উপর গলাটা হুট করে এত ঘামলো কেন কে জানে। এরকমটা তো হয় সাধারণত জ্বর ছাড়লে, তার মানে কি তার জ্বর এসেছিল? কই, সে তো কিছু টের পেল না। মাহি বেশ কষ্টে নিজে পা দুটো নাড়ালো কোনো রকম। সময় নিয়ে মেঝেতে দুপা পিছিয়ে উঠতে গেলে বিপদ ঘটলো আরেকটা। অনেকক্ষণ শুয়ে বসে থাকায় পা দুটো অবশ হয়ে গিয়েছে তার, এখন ধরেছে জিজি। ইস, এখন কিভাবে নাড়বে সে? মাহি চুপচাপ বিছানায় বসে রইল কিছুক্ষণ। পা দুটো খানিক স্থির হতেই উঠে দাঁড়ায় সে। এবার হাঁটতে পারছে কোনো রকম। একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে ইচ্ছে করলো, তাও ব্যাপার না, হাঁটতে তো পারছে, এই অনেক। ঘোড়াতে এগিয়ে গেল ঘরের একপাশের পুরোটা দেওয়াল জুড়ে থাকা জানালার দিকে। সেটাই বিছিয়ে রাখা ছোট্ট একটা কাউচ। মাহি চুপচাপ এসে বসলো সেটাই। জানালা দিয়ে হালকা উকি দিয়ে বাহির তাকাতেই মুহূর্তের জন্য হা হয়ে গেল মেয়েটার মুখ। অদূরে বাগানটা দূর থেকে কি সুন্দর দেখাচ্ছে। চেরি ব্লসম ট্রি নিচটা কেমন গোলাপি রঙে সেজেছে দেখো। বেশ আমার বাতাসে তীব্র দোলানিতে উড়ছে ফুলের পাপড়িগুলো, একবার উড়েছে সোজা ভাবে, আরেকবার উড়ছে টর্নেডো আকারে। মাহি মুগ্ধ চোখে তাকিয়ে রইল কেমন। এর আগে কখনো চেরি ব্লসম ট্রি সচক্ষে দেখার সুযোগ হয়নি তার, যার দরুন এই প্রথমবার এহেন দৃশ্য দেখে মনটা ভরে উঠল তার। মায়ের কৌতূহলী মন একবার চাইল চেরি ব্লসম ট্রি গাছটার নিচে গিয়ে দাঁড়াতে, তবে শরীরের এহেন বেগতিক অবস্থায় কিভাবে নামবে সে? মাহি নিজের মনে উপস্থিতি হওয়া এরূপ তীব্র ইচ্ছেটা কোনো মতে দামিয়ে রাখলো। পরক্ষণেই উঠে বসলো, উঠে দাঁড়ালো বসা থেকে। এর মধ্যে ঘরে এসে হাজির মেয়েটেন, হাতে এক সেট সাদা রঙের কালো মিশেলের কাপড়। তিনি এগিয়ে এসে খানিক আশ্বস্তি নিয়ে বললেন, আসলে তোমার মা পরে যায় কোনো কাপড় নেই আমার কাছে, তবে এগুলো পেয়েছি, যা একটা সময় মিলা পড়তো। ওর এখন আর এইসব সাইজে হয় না, তাই ভাবলাম তোমাকে। আচ্ছা তুমি কি এগুলো পরবে? মেয়েটির এহেন ইতস্ততাই স্বাভাবিক। মাহি কিছুক্ষণ কাপড়গুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কেমন আহত হাসল, হাত পাড়িয়ে কাপড়গুলো নিয়ে নিতে আওড়ালো। এখনো তো পছন্দ অপছন্দ দেখিয়ে লাভ আছে, পড়তে যেহেতু হবে সেহেতু অত কথা বাড়িয়ে লাভ নেই। মাহি চলে গেল ওয়াশরুমে। পেছনে দাঁড়িয়ে থাকা ইরা কেমন ক্ষুদ্র নিঃশ্বাস পেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তিনিও চলে গেলেন ঘর ছেড়ে।